বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 24শে জানুয়ারি 2026। বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের আজকে হচ্ছে 17তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 17তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব মৃত্যুদণ্ড অনুমোদন। আমরা যখন ফৌজদারি কার্যবিধি শুরুর ক্লাসগুলোতে পড়েছিলাম 31 ধারায় বলা আছে, 31-এর 2-এ বলা আছে যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ যে কোনো প্রকারের শাস্তি দিতে পারে, তবে মৃত্যুদণ্ড যদি দেয় তাহলে অনুমোদন লাগে হাইকোর্টের। মানে উনি মৃত্যুদণ্ড দিতেই পারে, কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর করার আগে অনুমতি লাগবে হাইকোর্ট বিভাগে। এই মৃত্যুদণ্ড অনুমোদন সম্পর্কে আলোচনা করেছে 374, 375, 376, 377। আচ্ছা, তো আমরা প্রথমেই চলে আসি 374-এ, হাইকোর্ট বিভাগে ডেথ রেফারেন্স, ধারা 374। দেখেন, এটা হলো যে আদালত, ধরেন গোপালগঞ্জের দায়রা জজ আদালত একটা মামলায় একজনকে মৃত্যুদণ্ড প্রদান করলেন। প্রদান করার পরে পরে এই মামলার নথিপত্র তিনি হাইকোর্ট বিভাগে প্রেরণ করবেন। কিসের জন্য? মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য। এই যে যে মৃত্যুদণ্ডের মানে ফাইলপত্র যে হাইকোর্ট বিভাগে প্রেরণ করলেন, এই কথাটাই বলা আছে 374-এ। কত? 374। এই যে দেখেন, দায়রা আদালত মৃত্যুদণ্ডের আদেশ দিলে ফৌজদারি কার্যবিধি 374 ধারা অনুযায়ী মামলার কার্যক্রম হাইকোর্ট বিভাগে দাখিল করতে হবে। মানে ওই মামলার যাবতীয় কার্যক্রম পাঠাই দিতে হবে কার কাছে? হাইকোর্টে। মৃত্যুদণ্ডের আদেশ হাইকোর্ট বিভাগে প্রেরণ করলে হাইকোর্ট বিভাগ কি কি করতে পারবে? এখন হাইকোর্ট বিভাগ নথিপত্র পাওয়ার পরে উনি কি আদেশ দিবে বা কি কি করতে পারবে, সেটা আবার আলোচনা করছে 375 এবং 376। তাহলে ডেথ রেফারেন্সের নথিপত্র হাইকোর্টের কাছে পাঠাচ্ছে কত ধারায়? 74। এবং উনি পাবার পরে কি কি করতে পারবে, এটা আছে 375 এবং 376। তো প্রথমেই আমরা চলে আসি 375-এ। 375 দেখেন, 374 ধারার অধীনে এমন কার্যক্রম পেশ করার পর 375 ধারার অধীন হাইকোর্ট বিভাগ আন্ডারলাইন করবেন অনুসন্ধান অথবা গোল দেবেন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা দায়রা জজকে অনুসন্ধান করতে বা সাক্ষ্য গ্রহণ করতে আদেশ দিতে পারে। তাহলে 375 ধারায় অ্যাকচুয়ালি দুইটা ক্ষমতা আছে। দুইটা ক্ষমতা কি কি? হাইকোর্ট বিভাগ স্বয়ং ওই বিষয়ে অনুসন্ধান করতে পারে বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, বা এই কাজটা করার জন্য দায়রা জজকে নির্দেশ দিতে পারে যে তুমি অনুসন্ধান করো বা আরো সাক্ষ্য গ্রহণ করো। 375। তাহলে যদি এভাবে আসে যে মৃত্যুদণ্ড দেওয়ার পরে হাইকোর্ট বিভাগে অনুমোদনের জন্য পাঠায়, কত দাঁড়ায়? 374। 374। এরপর হাইকোর্ট বিভাগ সেটা অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, কত দাঁড়ায়? 375। হাইকোর্ট বিভাগ কি শুধু নিজে পারে? নিজে পারে, দায়রা জজকে নির্দেশ দিতে। এবার আমরা চলে আসি 376 ধারায়, ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ যে সিদ্ধান্ত দিতে পারে। ডেথ রেফারেন্স শুনানি কইরা হাইকোর্ট বিভাগ তো হয় অনুমোদন করবে, নাহলে যা খুশি তাই করতে পারে। এই সিদ্ধান্তটা দেয় 376-এ। 376 ধারায় হাইকোর্ট বিভাগ যা খুশি তাই করতে পারে। যা খুশি তাই অর্থ হলো তিনি মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারে, বাতিল করতে পারে, মৃত্যুদণ্ড বাদ দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড বা অন্য কোনো শাস্তি দিতে পারে, ইভেন পুনরায় বিচারের নির্দেশও দিতে পারে। তাহলে ওনার কাছে পাঠাইলে অনুমোদনের জন্য, উনি ইচ্ছা করলে কি বাতিলও করতে পারে। তার মানে ডেথ রেফারেন্স শুনানিতে কি সিদ্ধান্ত দিবে এটা আছে কত ধারায়? 376-এ। কি করতে পারে? যা খুশি তাই করতে পারে। এইটুক মনে রাখবেন। দেখেন, ডেথ রেফারেন্স শুনানি শেষে হাইকোর্ট বিভাগ সিদ্ধান্ত দিতে পারে। 374 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ মামলার কার্যক্রমটি দাখিল করা হলে 376 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ উক্ত, এই দেখেন, মৃত্যুদণ্ডের আদেশ গোল দিবেন অনুমোদন করতে পারে বা আইনে অনুমোদিত অন্য কোনো শাস্তি দিতে পারে। তাহলে অনুমোদনও করতে পারে, আবার কি আইনে অনুমোদিত অন্য কোনো শাস্তিও দিতে পারে। ধরেন মৃত্যুদণ্ড না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিল, মৃত্যুদণ্ডের আদেশ বাতিল করতে পারে এবং দায়রা আদালত যে দণ্ডে আসামিকে দণ্ডিত করতে পারতো সেই দণ্ড দিতে পারে। তাহলে বাতিল করে অন্য কোনো দণ্ড দিতে পারে, বা একই অভিযোগ বা সংশোধিত অভিযোগে আন্ডারলাইন করে নতুন বিচারের নির্দেশ দিতে পারে।
নতুন বিচার। আসামিকে খালাস দিতে পারে, আসামিরে খালাস দিতে পারে, তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, তবে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের মেয়াদ শেষ না হলে বা আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালত এমন আদেশ দিবে না। ডেথ রেফারেন্সের সিদ্ধান্তটা তখনই দিবে যখন আপিলের সময় শেষ। বুঝছেন? তো তাহলে যদি আপনাকে বলে যে মৃত্যুদণ্ডের অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে কোনো মামলা পাঠাইলে, মানে তাহলে হাইকোর্ট বিভাগ ওই মামলার কি সিদ্ধান্ত দিতে পারে? যে কোনো সিদ্ধান্ত দিতে পারে। কত ধারায়? 376 ধারায়। তবে এখানে একটা কথা বলা আছে যে যতদিন পর্যন্ত আপিলের মেয়াদ শেষ না হলে, মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে 7 দিনের মধ্যে, যতদিন পর্যন্ত আপিলের মেয়াদ শেষ না হবে ততদিন পর্যন্ত ডেথ রেফারেন্সে কোনো সিদ্ধান্ত দিবে। এজন্য বাস্তবে যেটা হয় আর কি, যে আপিল এবং ডেথ রেফারেন্স শুনানি দুইটাই একই বেঞ্চ করে, যাতে দুইবার শোনা না লাগে। জেনে রাখা ভালো। তো আসি দেখেন, তিনশো 76 ধারায় হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বহালের আদেশ দিলে বা অন্য কোনো আদেশ দিলে কোনো প্রকার বিলম্ব ছাড়া, আন্ডারলাইন করবেন, উক্ত আদেশের কপি দায়রা জজের নিকট প্রেরণ করতে হবে। ধারা 379 করলেন, মানে 376 ধারায় যে আদেশই দেখ না কেন, এই আদেশের কপি দায়রা জজের কাছে প্রেরণ করতে হবে। কত ধারা? 379। দায়রা জজ গোল দিবেন ওয়ারেন্ট ইস্যু করে বা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে 300 গোল দিবেন 81 ধারায় উক্ত আদেশ কার্যকর করবে। তাহলে দুইটা বিষয়, 376-এ যে আদেশ দিল দায়রা জজের কাছে পাঠাইলো 379, দায়রা জজ সেটা ওয়ারেন্ট ইস্যু করে বা অন্য যে কোনো ভাবে কার্যকর করবে 300। ধাপে ধাপে আমরা মনে রাখবো এবং আমাদের মূল পড়া এখান থেকেই 70% হয়ে যাবে যে ডেথ রেফারেন্স অনুমোদনের জন্য হাইকোর্ট বিভাগে নথিপত্র পাঠালো 374, হাইকোর্ট বিভাগ নথিপত্র পাওয়ার পর অধিকতর অনুসন্ধান বা অতিরিক্ত সাক্ষ্য করলো 375, তারপর 76-এ যা খুশি তাই করতে পারে। এরপরে 76-এ যা করলো সেটা দায়রা জজের জানাবে 379, দায়রা জজ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে 381। তারপরের পয়েন্টটা ভিভিআই দেখেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত কোনো মহিলা গর্ভবতী হলে হাইকোর্ট বিভাগ 382 ধারায় তার মৃত্যুদণ্ড স্থগিত করতে পারে। স্থগিত করতে পারে না, করবে। এখানে করতে পারে জায়গায় লেখেন করবে, মানে করতে পারে বলতে বোঝায় ডিসক্রিশনারি, তার ইচ্ছা, কিন্তু এই জায়গায় সে করতে বাধ্য। কোন মহিলা যদি কি হয়, গর্ভবতী হয়, তাহলে মৃত্যুদণ্ড স্থগিত করবে, এটাই ওনার জন্য বাধ্যতামূলক এবং যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে। এটা ঠিক আছে, যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে। এটার অর্থ হলো যে স্থগিত কইরা যখন স্থগিত আদেশ কেটে গেল মৃত্যুদণ্ড কার্যকর করতে পারে। আর যদি ওনার মনে হয় যে না এর সাজা কমানো দরকার, তাহলে সেটাও পারে। আচ্ছা, তাহলে এখানে যে জিনিসটা আমার খেয়াল রাখতে হবে যে যদি উনি গর্ভবতী মহিলা, মানে মৃত্যুদণ্ড যারা দিছে উনি যদি গর্ভবতী হন তাহলে স্থগিত করবে, এটাই বাধ্যতামূলক। আর যাবজ্জীবন কারাদণ্ডে কমাইতেও পারে, নাও পারে, ওটা হলো বিবেচনামূলক। বুঝতে পারছেন? বিগত বছরের প্রশ্ন পড়ি, হাইকোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখে কত ধারা অনুযায়ী? এটা আপনারা অনেকে কনফিউজড হয়ে যান যে 74 দাগাবো, 75 না 76। দেখেন, হাইকোর্টের নথিপত্র গেল 74-এ, সাক্ষ্য গ্রহণ বা অনুসন্ধান করলো 75-এ, আর সিদ্ধান্ত বহাল রাখুক, বাতিল রাখুক, নতুন বিচারের নির্দেশ দেখ, যা দেখ না কেন, এটা কত? 373। তাহলে বহাল রাখে কততে? 73। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 অনুযায়ী মৃত্যুদণ্ডাদেশ বহাল করেন কে? হাইকোর্ট বিভাগ। ফৌজদারি কার্যবিধির কোন ধারায় গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণের বিধান আছে? 382। কে স্থগিত করতে পারে? হাইকোর্ট বিভাগ। বুঝছেন? তো প্রভাস 74 থেকে 82 পর্যন্ত বলে ফেলেন তো এক নিঃশ্বাসে, কি বললাম? ডেথ রেফারেন্সের নথিপত্র পাঠাইলো হাইকোর্টে 74, তারপরে
ধন্যবাদ। হ্যাঁ, তারপর 76-এ যা দিল এটা তারপরে কি করবে? 76-এ যা দিল এটা জানাবে দায়রা জজে কত দাঁড়ায়? হ্যাঁ, দায়রা জজ কার্যকর করবে কত দাঁড়ায়? 381। ধন্যবাদ। 381। আর বিমল সাহেব 382 দাঁড়ায় কি আছে? করবে করবে আর যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারে। একটা বাধ্যতামূলক, স্থগিত করবে এটা বাধ্যতামূলক, কিন্তু কমানো বাধ্যতামূলক না। ধন্যবাদ। তো সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার বা অন্যান্য যা আছে কষ্ট করে পড়ে ফেলবেন। ভিভিআই এগুলা প্রশ্ন সব দেখেন। আমরা আপনার জগতের আর অন্য কিছু পড়ার প্রয়োজন নাই। যদি আপনার 100-তে 100 দরকার হয় তাহলে অন্য বই পড়বেন। আর আপনি যদি মন চাই যে আমি 80 পাইলেই খুশি প্রিলিতে, আমি তো 80-র বেশি পাবেন, আমি তো সেই আশ্বাস, আপনি মিনিমাম 90+ পাবেন যদি কেউ ভালো প্রিপারেশন নিতে পারেন। কিন্তু এই বই পড়লে আমরা ইনশাল্লাহ এখান থেকে 80-র বেশি পাওয়া সম্ভব। আর যারা এই যে আপনারা একটু মোটামুটি পড়াশোনা করে যাবেন, তারা আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে ওই জায়গায় 90-এর উপরে দাগানো শেষ। এরপর 5-10টা থাকবে, ভাববেন যে এই করা কি দাগাবো কি দাগাবো না। আচ্ছা, আর যারা ভয়ে ভয়ে দাগাবেন যে পাস করবো কি করবো না, তারাও ইনশাল্লাহ করবেন, কিন্তু শেষ পর্যন্ত লেগে থাকতে হবে, হাল ছাড়লে হবে না। 11 নম্বর প্রশ্নটা দেখেন, হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন করবে না যতক্ষণ পর্যন্ত না আপিলের মেয়াদ শেষ হয়। যদি আপিল দায়ের করা হয় তাহলে আপিল নিষ্পত্তি না হলে। 12 নম্বরটা ভিভিআই, 12 নম্বরটা আমরা ভেতরে পড়ি নাই। হাইকোর্ট বিভাগ 376 ধারায় যে দণ্ডাদেশ বহাল রাখে বা নতুন যে শাস্তি বা অন্য যে আদেশ দিবে তার স্বাক্ষর করবে সর্বনিম্ন কতজন বিচারক? 2 জন। এটা ভেতরে পড়ি নাই। কত ধারা দেখেন? 377। তাহলে ডেথ প্রেফারেন্সে যে সিদ্ধান্ত দিবে তাতে কয়জন বিচারক স্বাক্ষর করবে? 2 জন। তেরো নাম্বারটা ইম্পর্টেন্ট, পড়ে ফেলেন। 16, 19। আমরা চলে আসি দণ্ড বা শাস্তি কার্যকর। কোন প্রশ্ন আছে কিনা আপনাদের? বলতে পারেন দণ্ড বা শাস্তি কার্যকর। এর আগে এই যে ডেট রেফারেন্স নিয়ে পড়লাম, কোনো প্রশ্ন আছে কিনা? মাহবুব সাহেব বুঝছেন? দণ্ড বা শাস্তি কার্যকরে আসি, দেখেন এক্সিকিউশন। এক্সিকিউশন মানে কি? কার্যকর। দেওয়ানি মামলায় জারি মামলারে বলে এক্সিকিউশন। দেওয়ানি মামলায় যখন কোনো ব্যক্তি কোনো ডিক্রি পায়, ওই ডিক্রি ফল ভোগ করার জন্য আবার তার মামলা করা লাগে, এটারে বলে এক্সিকিউশন কেস। কিন্তু ফৌজদারি মামলায় একবার মামলা করার পর আসামির যদি দণ্ড দেয়, এই রায় কার্যকর করার দায়িত্ব বাদীর না, এই রায় কার্যকর করবে কে? রাষ্ট্র। মানে আপনার আর কোনো আবেদন টাবেদন কিছু করা লাগবে না। তো 376 ধারায় আদেশ কার্যকর করা, 381 একটু পড়ি দেখেন। 376 ধারায় প্রদত্ত আদেশ কার্যকর করার পদ্ধতি 381 ধারায় বলা হয়েছে। 376 ধারায় হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড অনুমোদন করতে পারে বা অন্য কোনো আদেশ দিতে পারে, যেমন যাবজ্জীবন কারাবাস দিলে বা মৃত্যুদণ্ড বাতিল করলে বা আসামিকে খালাস দিলে হাইকোর্ট বিভাগের এমন আদেশ দায়রা আদালত ওয়ারেন্ট ইস্যু করে কার্যকর করবে। ধারা কত? 381। এটা তো আমরা আগেই পড়ছি নাকি? আগে আরো যেটা পড়ছি সেটা দেখেন, গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতকরণ। 382 ধারা অনুযায়ী হাইকোর্ট বিভাগ গর্ভবতী স্ত্রীলোকের মৃত্যুদণ্ড স্থগিতের আদেশ দিতে পারে না, হবে কি? দিবে। দিতে পারে কেটে লেখেন দিবে, বা আছে না, বা কেটে লেখেন এবং, এবং উপযুক্ত মনে করলে শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। যদি মনে করে যে না ওনার শাস্তি কমানো দরকার তাহলে কমাতেও পারে, বাট কমানোটা কিন্তু বাধ্যতামূলক না। এখন পরের টপিকে আসি, দেখেন দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি। মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত, এটা বললেন মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত সবাইরে যে মৃত্যুদণ্ড দেবে বিষয়টা তো তা না।
দণ্ড তো আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধি তো দণ্ড 5 প্রকার। সবার উপর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, অর্থদণ্ড। তাহলে মৃত্যুদণ্ডাদেশ ব্যতীত অন্য কোন কারাদণ্ডের আদেশ কার্যকর করতে হবে, আন্ডারলাইন করবেন, পরোয়ানা জারির মাধ্যমে। তারপরে আন্ডারলাইন করবেন, দণ্ড দানকারী আদালত এমন পরোয়ানা জারি করবে, ধারা 383। ভাই বিষয়টা হলো যে কাউরে ধরেন মৃত্যুদণ্ড দিলে তো ডেথ রেফারেন্স 374-এ পাঠাইলো, 75-এ কাজ করলো, 76-এ ডিসিশন দিলো, 79-তে দ্বারা জজের কাছে আসলো, 81-তে কার্যকর করলো নাকি। কিন্তু ধরেন ম্যাজিস্ট্রেট কাউরে 5 বছরের কারাদণ্ড দিল, ম্যাজিস্ট্রেট কাউরে 6 মাসের কারাদণ্ড দিল, তো কারাদণ্ড দেওয়ার সাথে সাথে এই কারাদণ্ড কার্যকর করবেও কে? ওই ম্যাজিস্ট্রেট। ওই কারাদণ্ড দেওয়ার সাথে সাথে ওই ম্যাজিস্ট্রেট কার্যকর করার, ওই দণ্ড কার্যকর করার জন্য তিনি ওয়ারেন্ট ইস্যু করবে। কত ধারায়? 383 ধারায়। যদি বলেন স্যার ওয়ারেন্ট কেন ইস্যু করবে, সে তো জামিনে ছিল বা সে বাইরে ছিল, তো তারে ওয়ারেন্ট ইস্যু করলো মানে কি, তারে এই মামলায় সাজা দেওয়া হয়েছে, গ্রেফতার করা হলো, এবং তারে পাঠানো হবে কোথায়? কারাগারে। কারাগার কর্তৃপক্ষরে জানাচ্ছে যে অমুক মামলায় এর এতদিন সাজা দেওয়া হয়েছে, এর সাজাটা কার্যকর করা হোক। এই মর্মে ওয়ারেন্ট ইস্যু করবে কত ধারায়? 383। তো আপনি মনে রাখবেন, যে আদালত দণ্ড দিছে সেই আদালতে কি ইস্যু করবে? ওয়ারেন্ট ইস্যু করবে, দণ্ডদানকারী আদালত। তারপরে দেখেন, কারাবাসের শাস্তি কার্যকর করার, আন্ডারলাইন করবেন, প্রত্যেকটি ওয়ারেন্ট বা পরোয়ানা, কয়েদি শব্দটা বলতেন, কয়েদি, কয়েদি আর হাজতির পার্থক্য জানেন? এক মনে হইলো, বাস্তবে এক না। কয়েদি মানে সাজা যখন হয়ে গেছে, আর হাজতি হলো মামলা চলাকালীন সময়, বুঝছেন? হাজতি মানে মামলা চলমান চলমান সময় কারাগারে আছে, এটা হলো হাজতি। আর যখন ওই ব্যক্তির সাজা দিয়ে ফেলছে তখন তার নাম কি? কয়েদি। ওয়ারেন্ট বা পরোয়ানা, কয়েদি যে জেলে আটক আছে বা আটক থাকবে সেই জেলের, আন্ডারলাইন করবেন, দায়িত্বপ্রাপ্ত অফিসারের নিকট নির্দেশিত হতে হবে। ধারা কত? 384। এইভাবে চিন্তা করেন, যে আদালত দণ্ড দিল সেই আদালত ওয়ারেন্ট ইস্যু করবে 383। এখন ওই ওয়ারেন্টটা যে জেলে আটক থাকবে বা আছে সেই জায়গার দায়িত্বপ্রাপ্ত যে অফিসার তার কাছে পাঠাবে কততে? 384। কথা কিন্তু সিম্পল, যে যে আদালত দণ্ড দিল সে আদালত ওয়ারেন্ট দিল, এই ওয়ারেন্টে অনুসারে তারে গ্রেফতার করে সে যে আদালতে থাকবে বা আছে সেই জায়গার দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে পাঠাবে। এটা কত? 384। আচ্ছা, যখন কয়েদিকে জেলে আটক রাখতে হবে, দেখেন গোল্ডেন, যখন কয়েদিকে জেলে আটক রাখতে হবে মানে তারে জেলে আটক রাখতে হবে, তখন পরোয়ানাটি জেলারকে যথাযথভাবে জানাতে হবে। ধারা কত? 385। এখন আপনার মনে যে প্রশ্নের উদ্ভব হবে যে একবার তো দায়িত্বপ্রাপ্ত অফিসারে জানাইলাম, আবার জেলারে কেন জানানো লাগবে? এখানে দুইটা জিনিস, যদি সে কারাগারে আটক থাকে বা রাখতে হবে তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের অবশ্যই জানাতে হবে, আর যদি তারে আরো রাখতে হয় তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসারের সাথে সাথে আরো জানাইতে হবে কারে? জেলারে। ধরেন যদি এরকম হয় যে একজন কয়েদির ওই সাজা শেষ, মানে সে যে সাজা খাটছে তারে রায় দিছে, রায় দেখা গেল যে সে সাজা হয়েছে 6 মাস, সে অলরেডি 6 মাসের বেশি খেটে ফেলছে, তাহলে এই ওয়ারেন্ট থেকে যাবে, ওয়ারেন্ট যায় জেলার বরাবর যাবে, জেলার বরাবর যাওয়ার পর যে সাজা এতদিন হয়েছিল, এতদিন কারাগারে আছে, এখন তারপরে তারে কি দায়িত্বপ্রাপ্ত অফিসার তারে কি দিয়ে দেবে? মুক্তি দিয়ে দেবে, বুঝলেন? কিন্তু যদি এরকম হয় যে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি, তারে তো যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিল, তাহলে ওয়ারেন্ট ইস্যু করবে কে? ওই আদালত। ওই ওয়ারেন্ট যাবে কার কাছে? দায়িত্বপ্রাপ্ত অফিসারের কাছে গেল, এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মানে কি, তারে আরো আটক রাখা দরকার, তাহলে দায়িত্বপ্রাপ্ত অফিসার তো জানলোই, আরো জানাইতে হবে কারে? জেলারে। কত? 385। তাহলে যে আদালত দণ্ড দিল সেই আদালত ওয়ারেন্ট ইস্যু করবে 383। এই ওয়ারেন্টটা নির্দেশিত হবে জেলের দায়িত্বপ্রাপ্ত অফিসারের নিকট। কত? 384। আর যদি তাকে আটক রাখার প্রয়োজন হয় তাহলে জানাবে কারে? জেলারে। এটা কত? ক্লিয়ার? মাহবুব সাহেব,
বুঝছেন কিনা? কি বুঝছেন দেখি বলেন। বই দেখা বলবেন কে? আমি যা বুঝাইছি না দেখে বলেন। কি পাঠাবে? তিপাস বাইন বলে দেন তো কি পড়াইছি, 83, 84, 85। যে আদালত দণ্ড দেবে সেই আদালত ওয়ারেন্ট ইস্যু করবে। হ্যাঁ, আর 84তে হচ্ছে ওয়ারেন্ট পাঠাবে কার কাছে? অফিসারের কাছে হ্যাঁ, এবং হ্যাঁ। জেলাররা জানাচ্ছে কখন বলেন? জেলাররা জানাবে 385 ধারায়। জি, জেলাররা কখন জানাবে? যদি তারে কি করার দরকার হয়? আটক রাখার দরকার হয়। ধন্যবাদ। আমরা চলে আসি ধারা 386, জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি, ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। জরিমানা আদায়ের জন্য পরোয়ানা জারি, ওয়ারেন্ট ফর লেভি। লেভি শব্দের অর্থ হলো আদায়, বুঝছেন? ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। এখন আমরা এর আগে 33 ধারায় পড়ছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে যখন ম্যাজিস্ট্রেট কাউকে কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিছে, তখন ওই অর্থদণ্ড আদায়ের জন্য ওই ধারায় সর্বোচ্চ যে কারাদণ্ড তার কি 4/1 দিতে পারে, মনে আছে? এখন যখন রায়টা হয় এরকম যে কাউরে যাবজ্জীবন কারাদণ্ড দিল এবং 1 লক্ষ টাকা জরিমানা করলো, এবং ওই 1 লক্ষ টাকা অনাদায়ে কোনো কারাদণ্ড ম্যাজিস্ট্রেট দিতে বাধ্য না, দিতেও পারে নাও পারে, দিল না। রায়টা হলো এরকম যে যাবজ্জীবন কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা। তার মানে এই জরিমানাটা আদায় করতে হবে, এই জরিমানার বদলে অন্য কোনো কারাদণ্ড ভোগ করার কোনো সুযোগ নাই। এখন এই জরিমানাটা কিভাবে আদায় করবে ওই আসামির কাছ থেকে? এই পদ্ধতিটা বলছে 386 ধারায়। সহজ কথায় বললে, আদালত যখন কাউকে জরিমানা করে, এই জরিমানার টাকাটা সংশ্লিষ্ট অপরাধীর কাছ থেকে কিভাবে আদায় করবে সেই পদ্ধতি আলোচনা করছে কত ধারায়? 386 ধারায়। এই যে দেখেন, যখন কোন অপরাধীকে, আন্ডারলাইন করবেন, অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে, অর্থদণ্ড প্রদানকারী আদালত নিম্নলিখিত গোল দেবেন। দুইটি উপায়, 386 ধারায় দুইটি উপায় আছে, দুইটি উপায়ে অর্থদণ্ড আদায় করতে পারে। কয়টি উপায়ে? দুইটি উপায়। প্রথমে দেখেন, অপরাধীর গোল দেবেন অস্থাবর সম্পত্তি। কি সম্পত্তি? অস্থাবর সম্পত্তি। যে কাছে ক্রয় বিক্রয় হবে ক্রোক এবং বিক্রয়, বা কেটবেন, ক্রয়ের জায়গা হবে কি ক্রোক, আর বায়ের জায়গা হবে কি এবং। অপরাধীর অস্থাবর সম্পত্তি ক্রোক এবং বিক্রয় করে জরিমানা আদায়ের জন্য গোল দেবেন আদালত পরোয়ানা জারি করতে পারে। স্বয়ং যে আদালত জরিমানা করলো ওই আদালত অস্থাবর সম্পত্তি কি করতে পারে? ক্রোক এবং বিক্রয় করে পরোয়ানা জারি করতে পারে, করার জন্য পরোয়ানা জারি করতে পারে। তার মানে ওই আদালত ওই অপরাধে স্থাবর সম্পত্তি ক্রোক করতে পারে না, কি পারে? অস্থাবর সম্পত্তি। বুঝেন নাই সানজিদা? মনোযোগ দেন। ধরেন একজনরে 1 লক্ষ টাকা জরিমানা করলো, এখন ওই 1 লক্ষ টাকা আদায় করার জন্য যে আদালত রায় দিল, সেই আদালত ওই আসামির অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করার জন্য পরোয়ানা জারি করতে পারে। আসামির অস্থাবর সম্পত্তি কি? আইফোন, ব্যাংকের টাকা, মোটরসাইকেল বা অন্যান্য যা আছে স্থাবর তারা সবই কি অস্থাবর। তাহলে আদালত মানে ওয়ারেন্ট ইস্যু করতে পারে যে এর যত অস্থাবর সম্পত্তি আছে এটা ক্রোক করার, এবং ক্রোক করে ওই টাকাটা কি আদায় করার, জরিমানা হিসেবে আদায় করার জন্য। তাহলে আদালত কোন ধরনের সম্পত্তি ক্রোক করতে পারে? অস্থাবর। এইটুকু হলো প্রশ্ন। প্রথমে মনে রাখবেন, জরিমানা আদায়ের পদ্ধতি কত ধারা? 386। কয়টা পদ্ধতি? দুইটা। আদালত স্বয়ং ক্রোক করতে পারে কোন ধরনের সম্পত্তি? অস্থাবর। হ্যাঁ, ওই লোকের যে যত পরোয়ানা ইস্যু করলো যে এর যত অস্থাবর সম্পত্তি আছে ক্রোক করা হোক, ক্রোক করে
বিক্রয় করে টাকা পয়সা আদায় করাবো। আচ্ছা, করতে পারে। এরপর একটা 2 নাম্বার দেখেন, অনাদায়ী অপরাধীর, এরপরেও যদি অনাদায়ী কিছু থাকে, হ্যাঁ আরো মানে যে টাকা জরিমানা করছে আরো লাগবে, বা হ্যাঁ হ্যাঁ অনাদায়ী অপরাধীর গোল দেবেন অস্থাবর এবং স্থাবর। অস্থাবর এবং, এই জায়গায় এবং কাটেন, এবং কেটে বা লেখেন, এই জায়গায় হবে বা। অস্থাবর বা স্থাবর বা উভয় সম্পত্তি দেওয়ানি কার্যবিধিতে, দেওয়ানি আন্ডারলাইন করেন, দেওয়ানি কার্য পদ্ধতিতে অনুসারে পরোয়ানা কার্যকর করে পাওনা আদায়ে আন্ডারলাইন করেন জেলা কালেক্টরকে ক্ষমতা দিয়ে। আদালত স্বয়ং পরোয়ানা জারি করতে পারে ক্রোক করার জন্য। আর আদালত যদি নিজে না করে, বলে যে আমি ঝামেলার মধ্যে যাচ্ছি না, উনি দায়িত্ব দেবে জেলা কালেক্টরে, তখন জেলা কালেক্টর ওই অপরাধীর কি কি সম্পত্তি, স্থাবর বা অস্থাবর উভয় সম্পত্তি, হয় স্থাবর নাইলে অস্থাবর, বাকি উভয় ক্রোক করে এই টাকা পয়সা আদায় আদালতে কি দিয়ে দিবে, তাহলে জেলা কালেক্টরে দিবে ক্ষমতা। তখন এই যে জেলা কালেক্টরে যে আদেশটা দিচ্ছে, এই আদেশটা ডিক্রি হিসেবে গণ্য হবে। বুঝাইতে পারি না, ডিক্রি দেয় দেওয়ানি মামলায়, কিন্তু এই যে জেলা কালেক্টরের যে পরোয়ানাটা, জেলা কালেক্টরের অর্ডার দিচ্ছে আদালত যে তুমি অমুকের সম্পত্তি ক্রয় বিক্রয় করে আদায় টাকা আদায় করো, এই যে জেলা কালেক্টরের যে আদেশটা দিচ্ছে, জেলা কালেক্টর এটা ডিক্রির মতো করে কার্যকর করবে। বুঝছেন? দেওয়ানি মামলায় ডিক্রি কার্যকর করেন না। সো এখানেও জেলা কালেক্টর, পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে জরিমানা আদায়ের ক্ষেত্রে জেলা কালেক্টরকে যদি আদালত আদেশ দেয়, এই আদেশটা কি হিসেবে গণ্য হবে, ডিক্রি। দেওয়ানি আদালতের কি বলেন, ডিগ্রি না, কিন্তু কি ডিগ্রি। তো তাহলে দুইটা বিষয় দেখেন, যে ওয়ারেন্ট ফর লিভি অফ ফাইন কত ধারায় 386, কয়টা পদ্ধতি আছে, দুইটা। আদালত স্বয়ং ক্রোক করতে পারে কোন ধরনের সম্পত্তি, অস্থাবর ক্রোক বিক্রয়। আর জেলা কালেক্টরের নির্দেশ দিতে পারে কি, স্থাবর অস্থাবর উভয়, নাকি? এবং জেলা কালেক্টর এই যে নির্দেশ দিল, এটা কি হিসেবে গণ্য হবে, ডিক্রি হিসেবে। ধন্যবাদ। তবে যদি দণ্ডাদেশে নির্দেশ থাকে যে জরিমানা পরিশোধ করা না হলে অপরাধী কারাদণ্ডে দণ্ডিত হবে, এবং আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে, তবে আদালত উক্তরূপ পরোয়ানা জারি করতে পারবে না। সাফ কথা, রায়ে ছিল যে 1 লাখ টাকা কারাদণ্ড না দিলে অনাদায়ে 5 মাস কারাভোগ কারাদণ্ড ভোগ করবে, এবং সে 5 মাস ভোগ করছে, তাহলে কিন্তু আর 1 লাখ আদায় করা যাবে না। কেন যাবে না? কারণ রায়ে তো বলাই ছিল যে হয় জরিমানা দিবা নাহলে কারাদণ্ড ভোগ করবা। সে কারাদণ্ড ভোগ করছে, তাহলে তো আর এই অর্থদণ্ড আদায় করা যাবে না। এরপরে যখন কোনো আসামিকে, আন্ডারলাইন করবেন, কেবলমাত্র জরিমানা করা হয়, মনোযোগ দিবেন আপনারা। আপনাদের আসলে যদি আমি একটু ঘুরাই আনতে পারতাম মানে হলো যে ভার্সিটি গুলোতে সবচেয়ে ভালো ভার্সিটি বা সবচেয়ে প্রাইভেট বলেন পাবলিক বলেন, ওই জায়গায় কিন্তু আপনারা হাতে কলমে শিক্ষা দিবে না, উনি ওনার মতো এসে লেকচার দিয়ে যাবে। আপনার মনোযোগ থাকলে না থাকলেও, আপনি শিখলেন না শিখলেন, এতে কিন্তু ওনার কোনো দায়বদ্ধতা নাই। বুঝতে পারছেন? আর ঢাকা ভার্সিটি বলেন বা যে ভার্সিটি বলেন, আইনের সবচেয়ে ভালো যদি হয়, ওই জায়গায় যে কোনো কোর্সে দেখা গেল অধিকাংশ কোর্সই শেষ হয় নাই, বা যা আপনারে পড়াইছে তা আপনার বার কাউন্সিল বা জুডিশিয়ারির জন্য পর্যাপ্ত না। তার মানে এই জিনিসগুলো আপনার নিজেরই রপ্ত করতে হবে। বুঝছেন? আর কোচিং সেন্টার গুলোতে লাইন বাই লাইন পড়ায় না, ওনারা সার্বিকভাবে আলোচনা করে আপনারা নিজের ইচ্ছা মতো বুঝে নেবেন, তাতে যে ভালো তার উপকার হচ্ছে, আর যে খারাপ তার উপকার হচ্ছে না। যেন পীযূষ সাহেব মনোযোগী, উনি কিন্তু তাইলে আমি হোয়াইট বোর্ডে লেকচার দিয়ে গেলাম, শুনলে শুনলো, না শুনলে না শুনলো, যে ভালো তার উপকার হলো, কিন্তু যে অমনোযোগী সে তো গভীর সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, যে আমি কি পড়বো, আমি তো টের পাচ্ছি না। তাহলে আমি কিন্তু আপনাদের নির্দিষ্ট একটা গন্ডি দিয়ে দিছি যে এর বাইরে আপনার কিছু পড়া লাগবে না। এই যে গোল দিচ্ছি, লাল দাগ দিচ্ছি, বোঝাচ্ছি বারবার, সেটাকে কাজে লাগান, কাজে লাগান। যখন কোনো আসামিকে কেবলমাত্র জরিমানা করা হয়, মানে ওনারে কোনো কারাদণ্ড দেয় নাই, শুধু দিছে কি জরিমানা, এবং জরিমানা অনাদায়ে কারাদণ্ডে দণ্ডিত করা হয়, তাহলে আমরা একটু আপনাদের বলি, দেখেন যে জরিমানা সাথে যদি কারাদণ্ড দেয়,
ওই কারাদণ্ড দেওয়ার সর্বোচ্চ কত হতে পারে মনে আছে? দণ্ডবিধিতে পড়বো, শুধু জরিমানা দিলে 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত হইলে 4 মাস, 100 টাকার বেশি হলে, মানে হলো একজন ব্যক্তিরে ধরেন মোবাইল কোর্টেই বলি, মোবাইল কোর্টে একজনরে শুধু 2 লাখ টাকা জরিমানা করছে, ওই যে এখন কারাদণ্ড দেয়নি, তাহলে ওই 2 লাখ টাকার জন্য তার সর্বোচ্চ কারাবাস হতে পারে কতদিন? 6 মাস। যদি উনি উল্লেখ না করে, যদি শুধু কারাদণ্ড দেয়, তাহলে ওই 2 লাখ টাকার জন্য ওই সর্বোচ্চ কারাদণ্ড হতে পারে 6 মাস। এখন সেই ক্ষেত্রে যে দেখেন, সেই ক্ষেত্রে আদালত উক্ত জরিমানার টাকা পরিশোধের জন্য আন্ডারলাইন করেন 30 দিন সময় দিতে পারে। এই আপনাদের যারা কোর্টে যান তাদের উদ্দেশ্যে বলে, ধরেন 290 ধারার মামলায় একজনকে 200 টাকা জরিমানা করতে, এখন সে যদি বলে, রায়ে উল্লেখ থাকলো যে 200 টাকা জরিমানা বা 2 মাস কারাদণ্ড, 2 মাস কারাদণ্ড, এখন ওই মুহূর্তে তার 200 টাকা দেওয়ার সামর্থ্য নাই, তার মানে সে কোথায় যাবে? হাজতে যাবে, এইটুক তো বুঝেন। এখন ওই মুহূর্তে উকিল হিসেবে আপনার দায়িত্ব কি? উকিল হিসেবে আপনার দায়িত্ব 388 ধারায় তার দরখাস্ত করা, যে ওর অনার আমি এই টাকাটা দিয়ে দিব, আমার আসামির সময় দেওয়া হোক 388 ধারা, তখন আপনার সময় দিতে পারে 30 দিন, বা 1-2 কিস্তির সময় দিতে পারে, যে তুমি তাহলে মুক্তি দেওয়া হলো এতদিনের মধ্যে তুমি টাকাটা দিবা, বুঝছেন? তাহলে অর্থদণ্ডের সাথে যদি অর্থদণ্ড অনাদায় যদি কারাদণ্ড দেয় এবং ওই কারাদণ্ড যদি আপনার ভোগ করতেই হয়, তাহলে আপনি মুক্তির জন্য আবেদন করবেন কত ধারায়? 388 ধারায়। এবার এই যে দেখেন 30 দিন সময় দিতে পারে, বা 2 বা 3 কিস্তিতে, এবং উক্ত ক্ষেত্রে প্রথম কিস্তি আদেশে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এবং অন্যান্য কিস্তিগুলো 30 দিনের বেশি বিরতিতে পরিশোধ করা যাবে না। তারা 388। আমি একটু বুঝাই, আবার বলি যে শুধু অর্থদণ্ড দিছে, অর্থদণ্ড অনুযায়ী কারাদণ্ড দিছে, এখন আপনার টাকা নাই, আপনি তো কারাগারে চলে যাচ্ছেন, তখন টাকাটা যাতে আপনি একটু সময় নিয়ে দিবেন এই মর্মে আবেদন করতে পারেন কত ধারায়? 388 ধারায়। এবং আপনারা সময় দিতে পারে সর্বোচ্চ 3 কিস্তি, প্রতি কিস্তির মেয়াদ হবে কত? 30 দিন। কত ধারা? 388। ছিয়াশি আর তাহলে 88-র ভিতরে পার্থক্য কি? 86-তে হলো কারাদণ্ডও দিছে, অর্থদণ্ড দিছে, বা অর্থদণ্ড আদায়ের পদ্ধতি। আর 88-তে হলো অর্থদণ্ড দিতে পারতেছেন না, কারাগারে চলে যাচ্ছেন, তখন আপনি সময় চাইতেছেন যে আমার সময় দেওয়া হোক, আমি এতদিনের মধ্যে এই টাকাটা দিয়ে দিব। এটা হলো 388 বা 88। তো তাহলে আমরা মনে রাখবো ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন কত ধারায়? 386। আদায় কয়টা পদ্ধতি আছে? 2টা। জেলা কালেক্টর কি কি ক্রয় বিক্রয় করতে পারেন? স্থাবর অস্থাবর উভয়। জেলা কালেক্টরের যে আদেশ দিল কি হিসেবে গণ্য হবে? জেনে রাখা ভালোতে চলে আসি। অর্থদণ্ড আদায়ের পরোয়ানা কার্যকর করতে অপরাধীকে গ্রেফতার বা আটক করা যাবে না। 3টে স্টার দেন, আমি ব্যাখ্যা দিই। অর্থদণ্ড আদায়ের পরোয়ানা কার্যকর করতে অপরাধীকে গ্রেফতার বা আটক করা যাবে না, অর্থাৎ যখন শুধু অর্থদণ্ড দিছে, অর্থদণ্ড অনাদায় কোনো কারাদণ্ড দেয় নাই, তখন আপনারা গ্রেফতার করতে পারবে না। সাফ কথা, আপনার সম্পত্তি ক্রয় বিক্রয় করে আদায় করবে, কিন্তু আপনার গ্রেফতার করতে পারবে না। ধরেন একটু আগে বললাম না যে ম্যাজিস্ট্রেট একজনের শুধু 200 টাকা জরিমানা করছে, অনাদায় কোনো কারাদণ্ড দেয় নাই, রায়ে অনাদায় কোনো কারাদণ্ডের কথা নাই, তাহলে এই 200 টাকা জন্য ওনার গ্রেফতার করা যাবে না। এই 200 টাকা কিভাবে আদায় করবে? ওই যে তার সম্পত্তি থেকে আদায় করবে, অস্থাবর সম্পত্তি বা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয় করে। তো বিগত বছরের প্রশ্নে আসি। আদালত আসামিকে জরিমানা দণ্ডে দণ্ডিত করলে তা আদায়ের কর্তৃত্ব বিনা পরোয়ানায় দেওয়া যায় কাকে? মানে সরি, কর্তৃত্ব দিয়ে পরোয়ানা দেওয়া যায় কাকে? জেলা কালেক্টরকে। এখন যদি বলেন স্যার জেলা কালেক্টরকে, জেলা কালেক্টর হলো ওনার 3টা পদবি। যখন উনি ফৌজদারি কার্যবিধি অনুসারে দায়িত্ব পালন করেন তখন বলে ডিএম বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। যখন দেওয়ানি কার্যবিধি বা রাজস্ব সংক্রান্ত দায়িত্ব পালন করেন তখন বলে ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিসি। এটাও ডিসি।
আর যখন জেলা প্রশাসনের কাজ করে তখন বলে ডেপুটি কমিশনার। দুই নম্বর প্রশ্নটা দেখি, দেখেন, আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে তবে নিম্নের কিরূপ আদেশ দেওয়া যাবে? আসামি যদি আরোপিত অর্থদণ্ড না দিয়ে কারাভোগ করে তাহলে পুনরায় কারাদণ্ডের আদেশ, অর্থদণ্ড মওকুফের আদেশ, আইন দ্বারা নির্দিষ্ট মেয়াদের মধ্যে অর্থদণ্ড আদায়ের আদেশ, আদালত উপরে কোনো আদেশ দিতে পারে না। উত্তর হবে কি? সে তো কারাভোগ করছে, সো আদালত এরকম কোনো আদেশ দিতে পারে না। 389 ধারাটা আমরা দেখি, কে পরোয়ানা ইস্যু করতে পারে। এটা অলরেডি আমরা জানি, যে জজ বা ম্যাজিস্ট্রেট দণ্ড দিয়েছে তিনি বা তার স্থলাভিষিক্ত জজ বা ম্যাজিস্ট্রেট উক্ত দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা জারি করতে পারে। যে সব সহজ কথা, যে দণ্ড দিছে সেই পরোয়ানা কার্যকর করার মানে সেই দণ্ড কার্যকর করার জন্য পরোয়ানা ইস্যু করবে। দেওয়ানি মামলার মতো, দেওয়ানি মামলায় যেরকম জারি মামলা কোথায় করে, যে ডিক্রি দেয় সে আদালতে, কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্সে, এই জায়গাও যে আদালত দণ্ড দিছে সে আদালতই দণ্ড কার্যকর করার পরোয়ানা ইস্যু করবে। ধারা 399 দেখেন, বিবিআই, নাবালক অপরাধীকে সংশোধনাগারে আটক। নাবালক ইংরেজি কি বলেন? না, মাইনর তো বলতেই পারেন, বাট ফৌজদারি কার্যবিধিতে কি শব্দ ব্যবহার করতে বলেন? জুভেনাইল। জুরিসডিকশন ইন দ্য কেস অফ জুভেনাইল, মনে নাই? 29 খ। ফৌজদারি কার্যবিধির 399 ধারার অধীন যখন কোনো ব্যক্তি যার বয়স বলবেন 15 বছরের কম, এই জায়গায় জুভেনাইল বলতে বোঝানো হয়েছে কাকে? যার বয়স 15 বছরের কম। কেউ জুভেনাইল আছেন এই জায়গায়? যার বয়স 15 বছরের কম তাকে কোনো ফৌজদারি আদালত কোন অপরাধের জন্য কারাদণ্ড প্রদান করে, মানে যখন এমন করে কারাদণ্ড প্রদান করছে যার বয়স 15 বছরের কম, সেই আদালত উক্ত ব্যক্তিকে ফৌজদারি জেলে আটক রাখার পরিবর্তে বল দেবেন সরকার কর্তৃক প্রতিষ্ঠিত কোন সংশোধনাগারে আটক রাখার আদেশ দিতে পারে। সরকার কর্তৃক প্রতিষ্ঠিত, তারে প্রচলিত কারাগারে পাঠাবে না। প্রচলিত কারাগারে পাঠাইলে ডিপ জলের সান্নিধ্য পাবে, দেখা গেল আরো বড় অপরাধী হিসেবে ওরে প্ররোচিত করছে। তো এই জন্য ওরে পাঠাবে কোথায়? সংশোধনাগারে। এবং সংশোধনাগারটা কি বেসরকারি? না, কে? সরকার কর্তৃক প্রতিষ্ঠিত। তো আমরা বিগত বছর প্রশ্ন করি, দেখেন, নাবালক অপরাধীদের সংশোধনাগারে রাখার বিধান ফৌজদারি কার্যবিধির কোন ধারায় দেওয়া হয়েছে? 399 ধারা। 3 নম্বর প্রশ্নটা, আদালত কেবলমাত্র জরিমানা আরোপ করলে এবং জরিমানার পরিবর্তে কারাদণ্ড দিলে উক্ত অর্থদণ্ড পরিশোধ না করা হলে আদালত ড্যাশ দিনের মধ্যে উক্ত জরিমানার টাকা পরিশোধের আদেশ দিতে পারে। কতদিন? সর্বোচ্চ 2 বা 3 কিস্তি। তারপরে সর্বোচ্চ কিস্তি কয়টা? 3টা। 4, 5 ইম্পর্টেন্ট। 11 নম্বর, 386 ধারায় জরিমানা আদায়ের জন্য প্রধানত কয়টি ব্যবস্থা আছে? 2টি। 12 নম্বর, হয়তোবা পুরাতন বইতে নাই, বাট এমনি পারবেন, শুনেন, নিম্নলিখিত কোন পদক্ষেপের মাধ্যমে দণ্ড প্রদানকারী আদালত অর্থদণ্ড আদায় করতে পারে? অপরাধীর অস্থাবর সম্পত্তি ক্রোক বা বিক্রয় করে। দণ্ড প্রদানকারী আদালতের কথা যদি বলেন তাহলে আদালত ক্রোক করবে কি? অস্থাবর সম্পত্তি। অস্থাবর সম্পত্তি ক্রোক বা বিক্রয় করে। আর যদি বলেন জেলা কালেক্টরের কথা তাহলে কি? কোন প্রশ্ন আছে ভাই? কোন প্রশ্ন আছে যা পড়লাম আমরা এখান থেকে? বুঝে পারতেছেন না? আচ্ছা, আমাদের একটু বিরতি, 5 মিনিটের বিরতি, এরপরে আমরা বাকিটা শুরু করবো ইনশাল্লাহ।
দেখেন, দণ্ড স্থগিত, মৌকুফ এবং হ্রাস একবার প্রশ্ন এসেছিল ফৌজদারি কার্যবিধির ধারা 401 থেকে 402। এটা হলো নির্বাহী ক্ষমতা, আদালতের ক্ষমতা না। মানে যখন কোনো কাউকে কোনো দণ্ড দেয়া হলো, যে কোনো দণ্ড, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, এটা স্থগিত করতে পারে সরকার, বা এটা স্থগিত বা মৌকুফ করতে পারে, বা হ্রাসও করতে পারে। কে পারে? সরকার, তার নির্বাহী আদেশ বলে। এটা আদালতের ক্ষমতা না। এটা কার ক্ষমতা? সরকারের। এই সংক্রান্ত বিধিবিধান আছে 401 থেকে 402। তো বাংলাদেশ সংবিধানের আন্ডারলাইন করবেন 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার দেওয়া হয়েছে। 49 অনুচ্ছেদে বলা হয়েছে কোন আদালত, আন্ডারলাইন করবেন, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা, মানে বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে বলছে প্রেরোগেটিভ অফ মার্সি। প্রেরোগেটিভ অফ মার্সি শব্দের অর্থ হলো রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। রাষ্ট্রপতি যে কাউরে ইচ্ছা করলে ক্ষমা করতে পারে। তো দণ্ড মার্জনা, মার্জনা মানে তো মানে কি, মাফ করতে পারে। বিলম্ব, বিলম্ব মানে হলো যে মৃত্যুদণ্ড তুমি দণ্ডিত হবাই, বাট 5 বছর পরে, এটা হলো কি, বিলম্ব। বিরাম, মঞ্জুর করার। বিরাম মানে হলো ধরেন তারে ওই বিলম্বের মতোই, বা তারে মওকুফ করে দিছে। বিলম্ব মঞ্জুর করার বা যে কোনো ধরনের মওকুফ, স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে। মানে রাষ্ট্রপতি দণ্ড বাড়ানো ব্যতীত সবকিছু করতে পারে। উনি কাউরে বলতে পারবে না যে 5 যাবজ্জীবন কারাদণ্ড দিছিল, তুমি মৃত্যুদণ্ড ভোগ করো। উনি কমাইতে পারবে, কিন্তু কি বাড়াবে না। এই ক্ষমতা আছে ওনার কত, কোথায়? 49 অনুচ্ছেদ, বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদ। সংবিধানের 49 অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের যে ক্ষমতা আছে সেটা ব্যতীত, ওটা তো রাষ্ট্রপতির, চুপ্পু সাহেবের, সেটা ব্যতীত ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারায় সরকারও একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। মানে রাষ্ট্রপতি যা যা পারে সেটা সরকারও পারে। কত ধারায়? 401 আর 402। রাষ্ট্রপতির আছে সংবিধানে 49 অনুচ্ছেদ, আর ইউনূস সাহেবের আছে 401 আর 402। টুপ্পু সাহেবের আছে 400, সংবিধানের 49 অনুচ্ছেদ, আর বর্তমানে ইউনূস সাহেবের আছে 401 আর 402। কে সংশোধন? কিছুই হয় নাই আজ পর্যন্ত। সংবিধানের কোনো কিছু সংশোধন হয় নাই। যদি সংবিধান মানেন, এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কোন সংশোধনী ওই জায়গা হয় নাই। এটা হবে কখন? যখন নির্বাচিত সরকার আসবে, আসার পরে একটা সংশোধনী আইনে ওই জায়গা দিবে দায় মুক্তি, যে অত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত যা যা ঘটছে সবকিছু, এর বিরুদ্ধে কোনো আইনগত কার্যক্রম নেওয়া যাবে না, সবকিছু বৈধ। বুঝতে পারছেন? বাট সংবিধান অনুসারে এখন পর্যন্ত সেই আগের বাংলাদেশই আছে। আচ্ছা, তো ফৌজদারি কার্যবিধির 401 ও 402 ধারায় সরকারও একই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। ফৌজদারি কার্যবিধির 401 ধারায় সরকার কোন দণ্ডিত আসামির দণ্ড কার্যকর গোল দেবেন, স্থগিত বা সাসপেন্ড করতে পারে। সরকার কোন দণ্ডিত আসামির দণ্ড স্থগিত করতে পারে। স্থগিত মানে হলো দণ্ড থামায় রাখছে, বা শাস্তির সম্পূর্ণ বা যে কোনো অংশ, এই যে এটা গোল দেন, সম্পূর্ণ বা যে কোনো অংশ মওকুফ বা গোল দিবেন, রেমিট করতে পারে। এই জায়গা 401 সরকারের দুইটা ক্ষমতা আছে, এক হলো দণ্ড স্থগিত করার, আর হলো সম্পূর্ণ বা কোনো অংশ মওকুফ করার। স্থগিতের ইংরেজি সাসপেন্ড, মওকুফের ইংরেজি কি? রেমিট। বেগম খালেদা জিয়া, উনার বিরুদ্ধে যখন দুর্নীতির মামলা করা হলো, তখন ওনাকে কারাদণ্ড দেওয়া হলো 5 বছর, 409 ধারায় দণ্ডবিধির। 5 বছর কারাদণ্ড দেওয়ার পরে উনি কিছুদিন কারাদণ্ড ভোগ করলেন। তারপরে স্বাস্থ্যের অবস্থা যখন অবনতি হলো, তখন সরকার ওনারে নির্বাহী আদেশ বলে, আদালত না কিন্তু, সরকার, রাষ্ট্রপতিও না, সরকার নির্বাহী আদেশ বলে ওনার দণ্ড স্থগিত করে ওনারে কি দিল? মুক্তি দিল। কত ধারায়? 401। এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলছে এটা আদালতের বিষয়, আমরা ওনার দণ্ড মওকুফ করার কোনো ক্ষমতা আমাদের নাই। বলেন তো ওনার ছিল কিনা? ওনারও ক্ষমতা ছিল। যে ধারায় স্থগিত করছে সেই ধারায় মওকুফ করার ক্ষমতা ওনার আছে। কত ধারায়? 401। তো তাহলে 401 আমি মনে রাখবো, স্থগিত করে কত ধারায়? 401। বা মওকুফ করে কত ধারায়? 401। মওকুফ কি পুরোটা করে না আংশিক? পুরোটাও করতে পারে, আংশিকও করতে পারে, এটা সরকারের ব্যাপার। আচ্ছা, অন্যদিকে সরকার 402 ধারায়
দণ্ড হ্রাস বা পরিবর্তন, কমিউটেশন করে অন্য কোনো দণ্ড দিতে পারে। কি পারে বলেন? হ্রাস বা পরিবর্তন। হ্রাস বা পরিবর্তন হলো মানে এই জায়গায় মৌকুফের বিধান নাই, কমাইছে। যাবজ্জীবন ছিল 20 বছর করছে, সশ্রম ছিল বিনাশ্রম করছে, 5 বছর ছিল 2 বছর করছে, এটা হলো হ্রাস বা পরিবর্তন। 402 ধারায় সরকার মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাবাস বা সশ্রম কারাবাসকে বিনাশ্রম কারাবাসে হ্রাস করতে পারে। তাহলে আমরা মনে রাখবো 401-এ সরকার পারে সাসপেন্ড এন্ড রেমিট, মানে স্থগিত এবং মওকুফ, সম্পূর্ণ মওকুফ পারে, আংশিকও পারে। আর 402-এ পারে কমিউট, হ্রাস বা পরিবর্তন 402। আর সরকার 401 আর 402-তে যা পারে এই সব কিছু রাষ্ট্রপতি পারে বাংলাদেশ সংবিধানের কত 49 অনুচ্ছেদে। 401 ও 402 ধারায় সরকারকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, গোল দিবেন, মৃত্যুদণ্ডের ক্ষেত্রে রাষ্ট্রপতি সেই একই ক্ষমতা প্রয়োগ করতে পারে ধারা 402 ক, গোল দিবেন 402 ক। ব্যাখ্যা দিচ্ছি পরে, আগে এখানে একটু লেখেন যে প্রেরোগেটিভ অফ মার্সি, প্রেরোগেটিভ অফ মার্সি যার লেখা নাই সে একটু লেখেন। PRE PRERO TIVE, হ্যাঁ TIVE, প্রেরোগেটিভ অফ মার্সি, MERCY। এই প্রেরোগেটিভ অফ মার্সি অর্থ হলো ক্ষমা প্রদর্শনের অধিকার। বাংলায় কি বলে একে? ক্ষমা প্রদর্শনের অধিকার। এই ক্ষমা প্রদর্শনের অধিকার আমরা তো মাত্র জানলাম বাংলাদেশ সংবিধানের কত অনুচ্ছেদ? 49 অনুচ্ছেদ। একটু লেখেন সংবিধানের 49 অনুচ্ছেদ। কি বোমা ফাটলো নেই কোথাও? সংবিধানে কত অনুচ্ছেদ? তানভীর আলম খানের কাছে বোমা ফাটছে। সংবিধানের 49 অনুচ্ছেদ। লেখেন ফৌজদারি কার্যবিধি 402 ক, ফৌজদারি কার্যবিধি 402 ক, মানে প্রেরোগেটিভ অফ মার্সি সংবিধানের যেরকম 49 অনুচ্ছেদে আছে, ফৌজদারি কার্যবিধির কততে আছে? 402 ক ধারায়। এর ব্র্যাকেটে লিখবেন শুধুমাত্র মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। 402 ক এর পাশে 402 কটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। ঠিকছেন? আর দণ্ডবিধির 55 ক একটু লেখেন, দণ্ডবিধির 55 ক। তাহলে প্রেরোগেটিভ অফ মার্সি বাংলাদেশের বিদ্যমান আইনে 3 জায়গায় আছে। বাংলাদেশ সংবিধান 49 অনুচ্ছেদ, ফৌজদারি কার্যবিধি 402 ক আর দণ্ডবিধির 55 ক। এই 3 জায়গার মধ্যে ওনার ক্ষমতা সবচেয়ে কম ফৌজদারি কার্যবিধিতে। ফৌজদারি কার্যবিধিতে উনি শুধু মৃত্যুদণ্ড কমাইতে পারে, মৃত্যুদণ্ড মওকুফ করতে পারে, অন্য কোনো সাজা পারবে না। কিন্তু দণ্ডবিধি বা বাংলাদেশ সংবিধানের ক্ষেত্রে উনি যে কোনো দণ্ড মওকুফ করতে পারে, হ্রাস করতে পারে, বিরাম করতে পারে। এটুক বোধহয় বুঝেন নাই। ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে রাষ্ট্রপতি শুধু ক্ষমা করতে পারে কোন অপরাধীকে? মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধীকে। এলো কথা। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কাউরে ক্ষমা করার অধিকার ফৌজদারি কার্যবিধিতে ওনার নাই। কিন্তু যাবজ্জীবন বলুক, 1 বছর বলুক, 2 দিন বলুক, যা খুশি তাইরে ক্ষমা করতে পারে। সংবিধানের 49-এও পারে, দণ্ডবিধির 55 কতেও পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, খালাস মানে কি? তারে মুক্তি দিয়ে দিবে। উনি জাস্ট বলবে যে অমুক আসামির মুক্তি দেওয়া হোক। সাবেক সেনা প্রধানের ভাই, সে তো হত্যা মামলার আসামি, কয়েক বছর জেল খাটার পরে আওয়ামী লীগের আমলে ওই যে তারে রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শন করলো।
মুক্তি দিয়ে দিল। এটা নিয়ে তো অনেক সমালোচনা। ঠিক একইভাবে রাষ্ট্রপতি এই যে যে ক্ষমাগুলো করে, এই ক্ষমাগুলোর ক্ষেত্রে মানে ভালোর চেয়ে খারাপই, মানে এগুলো নিয়ে সমালোচনা কি, ওই যে রাষ্ট্রপতি কারে ক্ষমা করবে, যে তদবির ভালো আছে যে সে তারাই তো ক্ষমা করবে। ওই বিএনপির আমলেও হয়েছে, আওয়ামী লীগের আমলেও হয়েছে, বিশেষ করে যারা এই যে সরকার ঘনিষ্ঠ বা যাদের তদবির ভালো তাদের এসে ক্ষমা করছে আর কি। তাহলে প্রেরোগেটিভ অফ মার্সি বুঝছেন? আর দণ্ডবিধি 54-55 রিলেটেড কোনো কথা এই জায়গা পড়বো না, এটা বাদ। আমরা জাস্ট এই জায়গা মনে রাখলাম যে রাষ্ট্রপতির যে ক্ষমতা 49 অনুচ্ছেদে আছে, সেম ক্ষমতা সরকার 401-এ উনি পারে স্থগিত করতে বা সম্পূর্ণ বা আংশিক মওকুফ করতে, আর 402-এ পারে হ্রাস বা পরিবর্তন করে। তাহলে 401 আর 402-এ সরকারের যে ক্ষমতা আছে, সেম ক্ষমতা বাংলাদেশ সংবিধানের 49 অনুচ্ছেদে আছে কার? রাষ্ট্রপতির। আর ফৌজদারি কার্যবিধি 402 কতেও রাষ্ট্রপতির ক্ষমতা আছে, বাট সেটা লিমিটেড। উনি শুধুমাত্র কিসে প্রয়োগ করতে পারে? মৃত্যুদণ্ডের ক্ষেত্রে। আর একটা আছে দণ্ডবিধির কত ধারা? 55 ক। 55 ক, এই জায়গা আনলিমিটেড। আর এই জায়গা পড়বো না। দণ্ডবিধি 54-55 তুলনায় এখানে পড়ার প্রয়োজন নাই। আমরা পড়ি, দেখেন বিগত বছরের প্রশ্ন। ফৌজদারি কার্যবিধির কোন ধারা অনুসারে সরকার বিশেষ কোন দিবসে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতার আওতায় গোল দিবেন দণ্ড মওকুফ? কি বলতে বলেন? অ্যাকচুয়ালি মওকুফ এই জায়গায় উত্তর দিয়েছে 401, 402, বাট আরো সুনির্দিষ্ট করে বললে কত ধারা হবে উত্তর বলেন? এক হবে, 401। মওকুফ 401-এ আছে না? 401। মওকুফের ইংরেজি কি? রেমিট। না না, উত্তর তো ঠিকই আছে, কারেকশন কেন করবে? ওই জায়গায় ক ছাড়া তো হওয়ার কোনো কায়দা নাই। এখানে সেলফ প্র্যাকটিসের সর্বশেষ প্রশ্নটা, যে দণ্ডবিধি 400 ধারা অনুযায়ী দণ্ড কার্যকর করার পর পরোয়ানাটি কোথায় পাঠাতে হবে? দণ্ডবিধির 400 ধারা অনুযায়ী দণ্ড কার্যকর করার পর পরোয়ানাটি কোথায় পাঠাতে হবে? এটা বলছে ইস্যুকারী আদালতে। এটারে বলা হলে পরোয়ানা প্রত্যার্পণ। মানে এটা হলো যে আপনি যে ওই যে ওনার কাছে পাঠাইছিল 83 ধারায় বা মৃত্যুদণ্ডের 83 ধারায়, ওনার কাছে ওই 83 ধারায় পরোয়ানা ইস্যু করলো, 84 ধারা জেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে গেল, জেলারে জানালো 85-তে যে এরে এতদিন আটক রাখা দরকার। এখন যখন ওরে এতদিন আটক রাখা শেষ, যদিন সে মুক্তি পাবে, তাহলে সাজা খাটা কি শেষ। তাহলে ওই পরোয়ানাটা আবার যে আদালত পাঠাইছিল সে আদালতে ফেরত পাঠাবে। ফেরত পাঠায় জানাবে যে আপনি যে পরোয়ানা দিছিলেন এতদিন সাজা কাটার কথা, তার সাজা কাটা হয়ে গেছে, তারে মুক্তি দেওয়া হয়েছে, এই যে সেই প্রমাণ। বুঝছেন? তাহলে এই যে যে পরোয়ানা জেলে দিছিল সেই পরোয়ানা আবার ইস্যুকারী আদালতে ফেরত আসতেছে, এই কথাই বলছে কত ধারায়? 400 ধারায়। এই যে ফৌজদারি কার্যবিধি 400 ধারা অনুযায়ী দণ্ড কার্যকর করার পর পরোয়ানাটি কোথায় পাঠাতে হবে? কোথায় পাঠাতে হবে? ইস্যুকারী আদালতে। কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন বলেন বলেন। একটা প্রশ্ন হলো স্যার, ওই যে চারশো না মানে দণ্ড দণ্ড বা শাস্তি কার্যকর করার ক্ষেত্রে যে 384 এবং 385 ধারার যে ওই যে মানে সেটা হলো যে দণ্ড দানকারী ও স্যার দেখতেছি স্যার, জেলার মানে জেলে আটক রাখার জন্য পাঠাবে বা জানাবে জেলারকে, আর মানে কারাদণ্ড শাস্তি কার্যকর করার জন্য ওয়ারেন্ট পাঠাবে জেলের মানে যে জেলে আছে সেই জেলের দায়িত্বপ্রাপ্ত অফিসারকে। এখন দায়িত্বপ্রাপ্ত অফিসার আর জেলারের মধ্যে পার্থক্য কি স্যার? আচ্ছা, আপনি কি ওই যে যখন বোঝাইছিলাম ওই সময় ছিলেন? হ্যাঁ ছিলাম ছিলাম, আমি বুঝছি বিষয়টা, আমি বুঝছি, কিন্তু আমি এই জেলার আর দায়িত্বপ্রাপ্ত অফিসার এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, যদি আপনি জেলারা দায়িত্বপ্রাপ্ত অফিসারের পার্থক্য বুঝতে চান, তাহলে আবার আপনার আবার ওই যে আমাদের যে কারাগার সংক্রান্ত যে আইন আছে সেই আইন পড়তে হবে। ওই জায়গায় কি পদবি, না না, কার একটু কার খালি একটু কি হিন্টস আছে। দেন স্যার, হ্যাঁ, একটু হিন্টস দেন। না, হ্যাঁ একটু হিন্টস মানে হচ্ছে এরকম, ধরেন থানার যিনি এসআই
মানে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা বলে কি অফিসার ইন চার্জ। এখন জি ধরেন স্যার। যখন কোনো এফআইআর করা হলো, মানে এফআইআর টায় স্বাক্ষর করে কে? অফিসার ইনচার্জ। হুম। অফিসার জি ইনচার্জ। স্যার। এখন থানায় ওসি সাহেব থেকে একজন আর অন্যান্য আরো কর্মকর্তা থাকে ওনার আন্ডারে কাজ করে। এখন যিনি অফিসার ইনচার্জ, যদি বিষয়টা এরকম হয় যে জানা ওইভাবে বললো যে একজন সাব ইন্সপেক্টরের জানাইতে হবে, আর যখন তার আটক রাখা দরকার তখন ওসি সাহেবরেও হুম। জানাইতে হবে। একটু পার্থক্য দিচ্ছি, এভাবে আগে বুঝেন উদাহরণ দিয়ে। তো তাহলে যদি আটক রাখার দরকার হয়, মানে প্রথমে ওই ওয়ারেন্টটা গেল সাব ইন্সপেক্টর বরাবর, আর যদি তার আটক রাখার দরকার হয় তাহলে কি ওসিরেও জানাইতে হবে। তাহলে জি স্যার। প্র্যাকটিক্যালি মানে থিওরিটিক্যালি ব্যক্তি হতে হবে কয়জন? দুইজন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একজন আর জেইলার আর একজন, দুইজন। এখন কখনো কখনো এই দুইজন পদবি সম্পন্ন ব্যক্তি একজনও হতে পারে। কিভাবে? ধরেন জি স্যার। থানায় ওই মুহূর্তে যিনি ওসির দায়িত্ব পালন করেন তিনি নাই, একজনই কর্মকর্তা আছে সেকেন্ড অফিসার। তো তিনি ওই মুহূর্তে ওই থানায় বলে যে দ্বিতীয় যে দায়িত্ব ওসির পরে যে থাকে তিনিও ওসি, আবার তিনিই একমাত্র ওই সময় ব্যক্তি। তাহলে ওই জায়গায় উনারে যেরকম পরোয়ানা উনার প্রতি নির্দেশিত হয়েছে, আবার উনারেও জানা আসছে। খাতা কলমে দুইজন, বাট বাস্তবে ব্যক্তি আছে কয়জন? একজন। এখন উনি যে প্রশ্নটা করছে যে পরোয়ানা ইস্যু করলো পরোয়ানা জারি রোক আদালত 383-তে, এটা নির্দেশিত হবে জেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার প্রতি। এখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নরমালি ওই জায়গায় একজনের থাকার কথা, তাহলে সে জানবে। এবং যখন তারা আটক রাখা হবে তখন এটা কারে জানাইতে হবে? জেলারেও জানাতে হবে। এখন দেখা গেল তাহলে এই জায়গায় জানাইতে হচ্ছে কাজে দুইজন রে, কিন্তু দেখা গেল ওই জায়গায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাও তিনি, জেলারও কি তিনি। তাহলে সেই ক্ষেত্রে ব্যক্তি হচ্ছে একজন, কিন্তু অফিসিয়ালি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে ওনার কাছে যাচ্ছে কততে? 84-তে। আর যখন আটক রাখা দরকার তখন ওনারা জানাচ্ছে কততে? 385-তে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই যে মানে জেলা এবং দায়রা জজ যখন উনি মানে সে দেওয়ানি আদালতে থাকে তখন তো উনি আহ মানে জেলা জজ, আর যখন উনি ফৌজদারি আদালতে থাকে তখন উনি দায়রা জজ, অথচ লোক একজনই, এরকম হতে পারে। জি হ্যাঁ। এখন জি স্যার, বুঝতে নরমালি পারছি। একজন, কিন্তু কোথাও যদি থাকে যে জেলা জজ একজন দায়রা জজ একজন, তাহলে কিন্তু হতে পারে, জি কোনো স্যার। কিন্তু কোনো বাধা নাই। জি স্যার। স্যার আমার ছোট একটা প্রশ্ন ছিল স্যার। বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে কি, যে আপু যে একটা প্রশ্ন করছে ওই জায়গায় যে জেলে আটক আছে আর আটক রাখতে হবে, এর বিষয়ে একটু একটু স্যার আমার হালকা একটু একটু বোঝান স্যার। জেলে আটক আছে মানে হলো ধরেন অলরেডি সে একটা মামলা অলরেডি কারাগারে আছে, তারা জামিন টামিন দেয় নাই। ধরেন এই মুহূর্তে যারা রাজনৈতিক মামলায় আছে, যাদেরকে দ্রুত বিচার করে সাজা দিচ্ছে, তারা অলরেডি ওই জায়গা কি জেলে অলরেডি আছেই। তো জেল অলরেডি সে খাটা মামলা চলাকালীন সময় থেকে ওই জায়গা আছে। আর জেলে যারা রাখতে হবে সে যে মুক্ত আছে, কিন্তু রায় হওয়ার দিন সে কি হয়ে গেছে, রায়ের দিন তো তাকে উপস্থিত থাকতে হয়। তাহলে যখন তার কারাদণ্ড দিল তখন ওই পরোয়ানা ওনার কাছে পাঠাই দিল যে এরে এখন থেকে কি আটক রাখতে হবে। বুঝতে পারছেন নির্মল? ধন্যবাদ ধন্যবাদ স্যার, জি বুঝতে পারছি স্যার, ক্লিয়ারলি হয়ে গেছে। জি ঠিক আছে, ধন্যবাদ। আমরা আজকের সর্বশেষ যে ধারাটা পড়বো সেটা হলো 403 ধারা। দেখেন এটা ভিভিআই দোবারা সাধারণ নীতি, প্রিন্সিপাল অফ ডাবল জিও পার্টি, ধারা 403। ধারা 403, একবার খালাস বা দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বিচার করা যাবে না। এই জায়গায় দুইটা গোল দিবেন, একটা হলো খালাস বা দণ্ডপ্রাপ্ত। খালাস বা দণ্ডপ্রাপ্ত। একবার যারে খালাস দিছে, একবার যারে কি দণ্ড দিছে, একই অপরাধের জন্য, সেম অপরাধের জন্য তার বিরুদ্ধে আর বিচার করা যাবে না। ধরেন একজন ব্যক্তিরে অমুক হত্যা মামলায় তারে খালাস দিয়ে দিছে, কিছুদিন পর তার বিরুদ্ধে আবার ওই সেম হত্যা মামলা তার বিরুদ্ধে করলে সেই মামলাটা বিচার বাড়িত হয়ে যাবে, মামলাটা খারিজ হয়ে যাবে। কত ধারায়? 403 ধারায়। কিন্তু যদি কাউরে অব্যাহতি দেওয়া হয়, যদি কাউরে মুক্তি দেওয়া হয়, সেই ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য না। এই যে দেখেন, এবং এই সেম নীতিটা, এটা বলে ডাবল জিও পার্টি,
ফৌজদারিতে বলে রেস জুডিকাটা, সরি দেওয়ানিতে বলে রেস জুডিকাটা, আর ফৌজদারিতে বলে ডাবল জিওপার্টি হয়েছে, দুবারও দোষ। সেম বিধান দেওয়ানি কার্যবিধির আছে 11 ধারায়, ফৌজদারি কার্যবিধির আছে 403, সাক্ষ্য আইনের আছে 40, সুনির্দিষ্ট প্রতীক আইনে আছে 29, বাংলাদেশ সংবিধানে আছে 35-2, জেনারেল ক্লজেস অ্যাক্টের আছে 26। এখন আপনার এত মনে রাখার প্রয়োজন নাই, আপনি যেটা মনে রাখবেন যে ফৌজদারি কার্যবিধির তে ডাবল জিওপার্টি বা রেস জুডিকাটা আছে 403, দেওয়ানিতে আছে কত 11, আর যেটা মনে রাখবেন সাক্ষ্যতে আছে 40, সাক্ষ্যতে আছে 40। তো নীতিসমূহ যদি দেখি যে ফৌজদারি কার্যবিধি 403 ধারার অধীন নিম্নলিখিত নীতিসমূহ আলোচনা করা হয়েছে: দোবারা সাজা, ডাবল জিওপার্টি বা পূর্বে খালাসপ্রাপ্ত বা পূর্বে কি দণ্ডপ্রাপ্ত। আর 3 নাম্বার বলছে একই বিষয় কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যাবে না, আন্ডারলাইন করবেন, নেমো ডিবেট বিস বেক্সারি। এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসবে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় নেমো ডিবেট বিস বেক্সারি নীতিটি প্রতিফলিত হয়েছে, কত ধারায়? 403 ধারায়। নেমো ডিবেট বিস বেক্সারি অর্থ হলো একই বিষয়ে কাউরে দুইবার বিচার করা যাবে না। এই নীতি কেন প্রণয়ন করলো জানেন? একই বিষয়ে যদি দুইবার বিচার করা যায় তাহলে মামলা কোনোদিন শেষ হবে না, মামলা একটার পর সাজা পাইলে এবার আর একটা চলবে। মূলত উপরিল্লিখিত নীতিসমূহ যে দেখেন, মূলত উপরিল্লিখিত নীতিসমূহ একই। 403 ধারায় বলা হয়েছে একবার দণ্ডিত বা খালাসপ্রাপ্ত ব্যক্তিকে একই অপরাধের জন্য পুনরায় বা দ্বিতীয়বার বিচার করা যাবে না। পার্সন ওয়ান্স কনভিক্টেড or acquitted not to be tried for same offense twice. 403 ধারা নেমো ডিবেট বিস বেক্সারি নীতির উপর প্রতিষ্ঠিত, যার অর্থ হলো কোনো ব্যক্তিকে দ্বিতীয়বারের জন্য বিচারাধীন করা যাবে না যার জন্য একবার তাকে কি আনা হয়েছিল, চার্জে আনা হয়েছিল। তো আমরা চলে আসি শর্ত সমূহ। দেখেন 403 ধারা ভিভিআই, আমি আবার বললাম এখান থেকে একটা প্রশ্ন ইনশাল্লাহ পাবেন। শর্ত সমূহ 403 ধারায় উল্লেখিত নীতি প্রযোজ্য করতে হলে 3টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। কি কি? অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে অপরাধে চার্জ করা হয়েছে তাকে সেই অপরাধের জন্য বিচার করতে হবে, মানে যে অপরাধের যদি চুরির চার্জ হয়েছিল চুরির বিচার তার হয়েছে, চুরির চার্জ হয়েছিল চুরির বিচার করছে, ওই একই চুরির জন্য দ্বিতীয়বার মামলা করা যাবে না। উক্ত বিচার অবশ্যই গোল দিবেন এখতিয়ার সম্পন্ন আদালত কর্তৃক হতে হবে, বিচারটা হতে হবে এখতিয়ার সম্পন্ন আদালত। যদি বলেন স্যার এখতিয়ার সম্পন্ন আদালত কি? চুরির মামলা দেওয়ানি আদালতে রায় হয়ে ডিক্রি দিয়ে দিছে, ফৌজদারি আদালতে যদি মামলা করে, যদি বলেন যে ওনার দেওয়ানি আদালতে তো মামলার বিচার শেষ, আমি তো ছাগল চুরির ক্ষতিপূরণ দিয়ে দিছি 50,000, আবার দেওয়ানিতে কেন মামলা করলো? কোনো সমস্যা নাই, দেওয়ানিতেও চোরের বিরুদ্ধে মামলা করা যাবে, কারণ দেওয়ানিতে ফৌজদারিতে কেন মামলা করলো, ফৌজদারিতেও চোরের বিরুদ্ধে মামলা করা যাবে, যদিও একই চুরির মামলায় ক্ষতিপূরণ আদায় করা হয়ে গেছে। দেওয়ানিতে আদায় হলো ক্ষতিপূরণ, আর ফৌজদারিতে হবে কি শাস্তি, দুইটা কিন্তু দুই জিনিস, বুঝছেন? কিন্তু যদি ফৌজদারিতে একবার তারা সাজা দিয়ে দিছে তাহলে ফৌজদারিতে দ্বিতীয়বার মামলা করা যাবে না। হ্যাঁ অবশ্যই, ভাই ফৌজদারিতে সাজা খাইতে বেরোইলে তো আর ফৌজদারিতে আপনি 403 আনতে পারতেছেন না। এটা আপনি 403 মানে কি, আদালতে আপনার দেখাইতে হবে যে এই বিষয়ে একবার বিচার হয়ে গেছে। তো ফৌজদারিতে যদি সাজা খাইতে বেরিয়ে যায় তাহলে আপনি ফৌজদারি আদালতে কেমনে দেখাচ্ছেন? আমি তো দেখাচ্ছি যে ফৌজদারি আদালতে এসে আপনি দেখাচ্ছেন যে অনার এই মামলা কিন্তু একবার দেওয়ানিতে হয়ে গেছে, তো ফৌজদারি মামলার বিচার বাড়িতে হবে, এই কথা বললে আদালতে কাজ হবে না। কেন হবে না? কারণ দুইটা সমান এখতিয়ার সম্পন্ন আদালত। আর যদি ফৌজদারি মামলা আগে করে সাজা খাইতে ফেলছে তাহলে তো দেওয়ানি আদালতে যে ফৌজদারি মামলা রেফারেন্স দিলে হবে কেন? সেটা তো দেওয়ানি কার্যবিধির রেফারেন্স লাগবে। বুঝেন নাই বোধহয়? পীযূষের মাথার উপর দিয়ে যাচ্ছে, ফ্যান লাগবে, ফ্যান মাথায় ছোট ছোট ফ্যান এনে যার যার গরম হয়ে যায়। এই কুলার, এই যে ল্যাপটপে কুলার আছে বুঝছেন, কুলার আনছি কি, এই যে স্ট্যান্ড আনছি এই জায়গা, যাতে ওই যে বাতাসটা ঠিকভাবে বের হয়ে যেতে পারে, যাতে গরম না, মানে ল্যাপটপ গরম না হয়। তা আপনাদেরও যাদের মাথা গরম টরম হয়, ছোট ছোট ফ্যান আছে, ধরে বসবেন। মানে আমি সহজভাবে বুঝেন, 403 যদি আপনি অ্যাপ্লাই করতে চান দেখাইতে হবে আগের মামলাও ফৌজদারি আদালতে হয়েছে, দ্বিতীয় মামলাও ফৌজদারি, সাফ কথা। আগের মামলা যদি দেওয়ানিতে হয়, দ্বিতীয় মামলা ফৌজদারি হোক, কোনো সমস্যা নাই, কারণ দুটো তো এখতিয়ার সম্পন্ন আদালত না। বুঝছেন? এ হলো কথা।
বিচারে অবশ্যই গোল দিবেন খালাসের অথবা দণ্ডের আদেশ থাকতে হবে। বিচারে কি থাকবে? খালাসের অথবা দণ্ডের আদেশ। মানে ওই মামলায়, প্রথম মামলায় হয় ওনারে খালাস দিছে নাইলে দণ্ড দিছে। প্রথম মামলায় যদি মুক্তি দেয়, প্রথম মামলায় যদি অব্যাহতি দেয়, তাহলে দ্বিতীয়বার মামলা করলে কিন্তু কোনো সমস্যা নাই। বুঝছেন? তাহলে অব্যাহতি দিলে সেম বিষয় নিয়ে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। আচ্ছা বলেন তো, যে ধরেন একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে একজন, ধরেন জজ কোর্টের একজন স্টাফ, উনি ইয়াবা সহ ধরা খাইছে। ইয়াবা সহ ধরা খাওয়ার সাথে সাথে ওনারে তো গ্রেফতার করে নিয়ে গেছে। তাহলে জজ কোর্ট থেকে ওনার সাময়িকভাবে কি দিছে? বরখাস্ত করছেন। মুক্তি না, মুক্তি বললে ভালোবাসা হয়ে যায়, বরখাস্ত করছে। আর ওনার বিরুদ্ধে তো ফৌজদারি মামলা চলতেছে। এখন ফৌজদারি মামলায় ধরেন ওনারা 6 মাসের কারাদণ্ড দিতে, দেওয়ার পরে যখন কোনো দণ্ডিত হয় সরকারি কর্মকর্তারা, তখন বরখাস্ত করে কি স্থায়ীভাবে। এখন সরকারি কর্মকর্তা চাকরিচ্যুত যাই হোক না কেন, এই মামলাগুলো করে হলো পরবর্তীতে প্রশাসনিক ট্রাইব্যুনালে। এখন সে প্রশাসনিক ট্রাইব্যুনালে গেছে, যাই বলতেছে যে ওনার আমার তো একবার সাজা হয়ে গেছে ফৌজদারি মামলায়, তো আমার চাকরি যাবে কেন? এই রেফারেন্স দিলে কাজ হবে কিনা বলেন? হবে না, কারণ ওনার সাজা হয়েছে কোথায়? ফৌজদারি আদালতে। আর এটা তো ওনার বিভাগীয় মামলা, আর এক আদালতে। দুইটা কি সমর্থন সম্পন্ন আদালত? তা বুঝছেন? আচ্ছা আসেন 403 ধারা যে ক্ষেত্রে প্রযোজ্য না। 403 ধারা দোবারা সদা বা ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে না অভিযোগ খারিজ করে যদি কোনো ব্যক্তিকে অব্যাহতি দেওয়া হয়। এই যে বললেন, যদি কি দেওয়া হয়? অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি দেওয়া হলে আবার মামলা করা যাবে। 249 ধারার অধীন মামলার প্রক্রিয়া বন্ধ করে যদি কোনো ব্যক্তিকে গোল দিবেন, কি দেওয়া হয়? মুক্তি দেওয়া হয়। 249 এর কাহিনী মনে আছে? তা হবে না বলেন তো 249 কি মামলার ক্ষেত্রে? সিয়ার, জিআর, নন জিআর। জি, কোন কারণে আসামিকে কি দিলে? অব্যাহতি দেওয়া হলে। তাহলে অব্যাহতির ক্ষেত্রে, খারিজের ক্ষেত্রে, মুক্তির ক্ষেত্রে 403 ধারার বিধান প্রযোজ্য না। এই ক্ষেত্রে নতুন মামলা করা যাবে। নির্মল সোনার সিনিয়রের মামলা একবার খারিজ করছে প্রসেস ফি না দেওয়ার কারণে 204-3 ধারায়। এখন নির্মল সোনা আমার কাছে এসে পরামর্শ নিয়ে গেছে যে স্যার এই বিষয়ে মামলা করা যাবে কিনা। আমি তার রেফারেন্সও দিয়ে দিলাম যে মামলা খারিজ করলে এই বিষয়ে মামলা করা যাবে। কত ধারায় আছে? ফৌজদারি কার্যবিধি 403 ধারায়। কিন্তু তারপরও পরে আর ভয়ে উনি দায়ের করে নাই, যদি আবার এক খারিজ করছে আবার কি হবে। কিন্তু আপনার তো ধারাই আছে, কত ধারা? ম্যাজিস্ট্রেট যদি বলে যে এই বিষয় নিয়ে আবার হয়েছে, তাহলে আমার তো ধারা আছে 403, এই জায়গায় তো মামলা করতে কোনো বাধা নাই। যেহেতু উপরিল্লিখিত অব্যাহতি বা মুক্তি 403 ধারার অধীন খালাস বলে গণ্য হবে না, তাই উক্ত ক্ষেত্রে 403 ধারায় দোবারা সাজা নীতি প্রযোজ্য হবে না। অব্যাহতি বা মুক্তির আদেশের বিরুদ্ধে 403 ধারা কি বলেন? প্রযোজ্য না। অর্থাৎ কোনো ব্যক্তিকে অভিযোগিত অব্যাহতি বা মুক্তি দেওয়া হলে তাকে পুনরায় বিচারের সম্মুখীন করা যাবে। এই ক্ষেত্রে 403 ধারায় ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে না। তো আমরা বিগত বছরের প্রশ্ন যদি পড়ি, দেখেন দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 এর কোন ধারায় ডাবল জিওপার্টি নীতি প্রতিফলিত হয়েছে? কত ধারায়? 403। তারপরে আসছে যে জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার প্রশ্ন একটু কঠিন হয় সবসময়। এখানে দেখেন নেমো ডেভিড বিস বেক্সারি প্রবাদটি নিচে বোঝাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ডক্ট্রিন অফ ডাবল জিওপার্টি এটাও ব্যবহৃত হয়। ডক্ট্রিন অফ প্রিভিয়াস অ্যাকুইটাল এন্ড প্রিভিয়াস কনভিকশন এটাও ব্যবহৃত হয়। খ এবং গ দুইটাই সঠিক। তারপরে দেখেন 3 নাম্বার, ক কে গুরুতর জখম করার অপরাধে ক্ষয়ের সাজা হয়। গুরুতর জখমটা গোল দেন। কিসের জন্য সাজা হয়? গুরুতর জখম। উক্ত জখমের ফলে কিছুদিন পর গোল দেবেন, মারা যায়। মারা যায়। এই প্রসঙ্গে কোন উক্তিটি সঠিক? আমি একটু বোঝাই। ধরেন মেইনলি তো সে গুরুতর জখম করছে, গুরুতর জখম করে তারে বিচার করে তার সাজা দিয়ে দিতে, কিছুদিন পরে সেম কারণে সে আবার মারা গেছে। তাহলে মারা গেলে তার বিরুদ্ধে আবার হত্যা মামলা হবে। এই জায়গায় 403 প্রযোজ্য হবে না। বুঝলেন? কিন্তু গুরুতর জখমের মামলা চলাকালীন সময় যদি মারা যেত, তাহলে চার্জ পরিবর্তন হয়ে সেখানে চলে আসতো কত? 302।
তাহলে এই উদাহরণ মনে রাখবেন যে একবার যদি গুরুতর জখমের সাজা হয়, সেম অপরাধে মারা গেলে খুনের মামলা আবার হবে। ক কে হত্যার জন্য ক্ষয়ের পুনর্বিচার হবে, এটা সঠিক আছে। আচ্ছা, সেলফ প্র্যাকটিসের 3 নাম্বার প্রশ্নটা আপনাদের পুরাতন বইতে নাই, বাট এমনি শিখে রাখেন। পারসন ওয়ান্স ড্যাশ অর ড্যাশ নট টু বি ট্রাইড ফর সেম অফেন্স, ওয়ান্স কনভিক্টেড অর অ্যাকুইটেড। আগে হবে কনভিক্টেড, পরে হবে অ্যাকুইটেড। মানে পারসন একবার দণ্ডিত হয়েছে অথবা খালাস পাইছে, তারে এক অপরাধের জন্য দুইবার বিচার করা যাবে না, তাকে আগে দণ্ডিত অথবা কি খালাস। দশ নম্বর প্রশ্নটা আমরা পড়বো। খুনের অপরাধের জন্য করিমের বিচার করা হলো এবং খালাস দেওয়া হলো। খুনের মামলায় তারা কি দিছে? খালাস দিছে। তার বিরুদ্ধে দস্যুতার কোনো অভিযোগ ছিল না, ওই মামলায় দস্যুতার কোনো চার্জ তার বিরুদ্ধে ছিল না, তবে ঘটনা হতে প্রতীয়মান হয় যে খুনের সময় দস্যুতাও করেছিল। এই ক্ষেত্রে ককে দস্যুতার জন্য অবশ্যই কি করা যাবে? বিচার করা যাবে, কারণ প্রথম যে বিচারটা হয়েছে এটা তো খুনের বিচার, দস্যুতার বিচার তো হয় নাই, সো দস্যুতার বিচার করা যাবে। সো এই ক্ষেত্রে উত্তর হবে পরবর্তীতে বিচার করা যাবে, এবং এই ক্ষেত্রে দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না। তবে কথা আছে, যদি কাউরে নিন্দনীয় নরহত্যা সাজা দেওয়া হলো কিন্তু পরে জানা গেল যে সে খুন করছে, তাহলে আর বিচার করা যাবে না, কারণ নিন্দনীয় নরহত্যা একই প্রকৃতির, খুন এবং নিন্দনীয় নরহত্যা একই প্রকৃতির অপরাধ। যদি খুনের সাজা দেয়, পরবর্তীতে নিন্দনীয় নরহত্যার বিচার করা যাবে না। যদি নিন্দনীয় নরহত্যার সাজা বা খালাস দেয়, পরবর্তীতে খুনের বিচার করা যাবে না, কারণ দুইটা হচ্ছে একই প্রকৃতির অপরাধ। এবং আর একটা জিনিস পড়ছিলাম, মনে করাই দেই, 236 ধারায় চার্জ গঠনের সময় সন্দেহ হয়েছে যে সে কি চুরি করছে, চোরাই মাল গ্রহণ করছে, নাকি প্রতারণা করছে। সবগুলো চার্জ গঠন করতে পারে অথবা কি যে কোনো একটা। যদি একটাই চার্জ গঠন করে, চুরির চার্জ গঠন করে চুরিতে শাস্তি দিয়ে ফেলছে, তাহলে পরবর্তীতে বাকি তিনটায় আর তারে সাজা দেওয়া যাবে না, বিচার করা যাবে না, কারণ একই ঘটনায় একবার বিচার করা শেষ। চোদ্দ নাম্বার ইম্পর্টেন্ট, 15 ইম্পর্টেন্ট, 17 এ জায়গায় স্টার্টে একটা কথা লিখে রাখেন যে দস্যুতার জন্য, দস্যুতার জন্য কিছু লেখেন, দস্যুতার জন্য সবশেষে দস্যুতার জন্য বিচার করা হলেও দস্যুতার জন্য বিচার করা হলেও পরবর্তীতে একই ঘটনায় ডাকাতির অপরাধের জন্য বিচার হতে পারে, পুনরায় বিচার হতে পারে। দেখেন, আমি একটু বইয়ের উদাহরণ দিই। বইতে উদাহরণ আছে এরকম যে ক খ গ এই তিনজনকে দস্যুতার মামলায় সাজা দিছে বা খালাস দিছে, যাই হোক না কেন, পরবর্তীতে জানা গেল যে তারা ওই একই সময় ডাকাতিও করছে। এখন ডাকাতির জন্য তাদের কি পুনরায় বিচার করা যাবে কিনা? এখন আগে আমার বুঝতে হবে দস্যুতার ডাকাতি কাকে বলে। দস্যুতা করতে লোক লাগে 1 থেকে 4 জন, আর ডাকাতি সেম কাজটাই 5 জনে মিলে বা বেশি করলে সেটা কি ডাকাতি। তাহলে অনেকে ভাবি যে দস্যুতা করছে তো 3 জনে, ক খ গ, তাহলে তাদের দস্যুতার জন্য সাজা দিছে, এখন তাদের কি ডাকাতির জন্য সাজা দেওয়া যাবে কিনা? এখন আমাদের মাথায় যেটা আসে যে 3 জনে মিলে তো ডাকাতি হয় না, তাহলে তো ডাকাতির সাজা দেওয়া যাবে না। অ্যাকচুয়ালি সেটা জানতে চাই নাই। দস্যুতার জন্য তারা 3 জন তো দস্যুতা করছে, কিন্তু পরে জানা গেল সেম বাড়িতে অন্যান্যদের সমন্বয়ে তারা ডাকাতিও করছে, তো ওই ডাকাত দলের ভিতর ওই 3 জন ছিল, তাহলে তাদেরকে ডাকাতির অপরাধেরও বিচার করা যাবে। জাস্ট মাথায় রাখেন, যদি পরীক্ষায় আসে যে দস্যুতার বিচার করলে ডাকাতির বিচার করা যাবে কিনা, যাবে।
তো সবশেষে 17 নম্বর প্রশ্নটা পড়ে আজকের ক্লাস আমরা শেষ করতেছি। দেখেন, নিম্নলিখিত কোন ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারার দোবারা সাজার নীতি প্রযোজ্য হবে না? 248 ধারায় খালাস আদেশের ক্ষেত্রে খালাস দিলে তো প্রযোজ্য, মানে সেম বিষয় নিয়ে মামলা করা যাবে না। 494 ধারার অভিযোগ গঠনের পর মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের পর মামলা প্রত্যাহার করলে কি হয়? খালাস হয়। 494 ধারা অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে, অভিযোগ গঠনের আগে মামলা প্রত্যাহার করলে কি হয়? অব্যাহতি। অব্যাহতির ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য না, মানে অব্যাহতির ক্ষেত্রে তার বিরুদ্ধে আবার মামলা করা যাবে। তো তাহলে ডাবল জিওপার্টি 403 ধারা, আমি এই অল্প সময় চেষ্টা করলাম এখান থেকে যে সকল আইনটিকে প্রশ্ন হতে পারে সব বিস্তারিত আলোচনা করলাম। যদি প্রশ্ন এসেও যায় ইনশাল্লাহ এর বাইরে যাবে না। তো যদি কারো কোনো অনলাইন অফলাইনে যারা আছেন, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারেন। আর আগামীকাল রোববার আমাদের তো ক্লাস অফ, সোমবারে আমাদের ক্লাস আছে, আমরা আপিল শুরু করব এবং সেই সাথে সাথে সোমবারে ক্লাস টেস্টও থাকবে 40 মার্কের। ওই 340 থেকে শুরু করে আগামী দিন যা পড়বো সেটার উপরে। হ্যাঁ, তো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আজকে এ পর্যন্তই। ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।